একনাগাড়ে বৃষ্টি, রাতভর বর্ষণে বিপর্যস্ত ওয়েনাড। ওয়েনাডে ভূমিধস, শুরু উদ্ধার কাজ। বোলপুরে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে তালা দিল বিজেপি। বীরভূম জেলা তৃণমূলের যে অফিস সেখানেই তালা দিল বিজেপি। কার্যালয়ের ভিতরে থাকা তৃণমূল কর্মীদের বের করে আনা হলো। কার্যালয়ে তালা দেওয়া বেআইনি বলে অভিযোগ করেছে তৃণমূল। প্রতিদিন এই পার্টি অফিসেই বসতেন অনুব্রত মণ্ডল। আজকে আমরা টিএমসি জেলা পার্টি অফিস তালা মারলাম। কারণ হচ্ছে এই জনগণের কাজ হচ্ছে না, দেখতেই পাচ্ছি আমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছে জনগণ। চারিদিকে আমরা ছুটে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে না, ড্রেনের কাজ হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জল পাচ্ছে না, কোনো সব কাজ বন্ধ করে রেখেছে। এখান থেকে এই পার্টি অফিস থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো কাজ যেন না হয়, জনগণের যেন কাজ না হয়। কারণ বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার আসার বলেও এরা যে ক্ষমতায় যাচ্ছে এখনো, এমএলএ এই এলাকার এমএলএ মানে এই বিধানসভায় এমএলএ জিতে গেছে, তার জন্য এই ওর ক্ষমতা খাটাচ্ছে। আমি বলছি আমি এটা না জেনে কোনো কথা বলতে পারবো না। আমি জানবো, আমি আগে জানবো। আপনারা বললেন, আমি খোঁজ খবর নেবো, তারপর যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবো, যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবো। ওনারা কি কোনোদিন আগে কোনো জায়গায় তালা মারেনি? একজন আধিকারিক, তাকে বাড়ি চলে দিয়েছে বিএসএফ এর অফিসার। কারা করিয়েছে? তৃণমূল করিয়েছে। তো এরকম তো বিজেপি কোথাও কিছু করেনি, আর করবেও না, করতে দেবও না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়। অমিত শাহর হাতে একাধিক উপহার তিনি তুলে দিয়েছেন। বাবা শিবেন্দু শেখর রায়কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লেখা একটি চিঠি তিনি তুলে দেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার একটি প্রতিকৃতিও তিনি তুলে দেন অমিত শাহর হাতে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ছবিও তিনি তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সিপিএম নেত্রী। কোচবিহারের শীতলকুচির ঘটনা, যেখানে সিপিএম কর্মী রহস্য মৃত্যুর ঘটনা ঘটে, তারপর মৃতের বাড়িতে যাচ্ছিলেন মীনাক্ষী। রবিবার নদী থেকে উদ্ধার হয় সিপিএম কর্মীর মৃতদেহ। মন্টু মিয়াকে খুনের অভিযোগ পরিবারের। শীতলকুচিতে মীনাক্ষী মুখোপাধ্যায় যখন যাচ্ছিলেন তখন লক্ষ্য করে, তার গাড়ি লক্ষ্য করে এভাবেই ছোড়া হলো ডিম। আগে এখানকার পুলিশ এসআই অ্যারেস্ট করবে, তারপরে ওদের কেন পেস্টটা দিলাম আমরা? গাড়ি এখানেই দাঁড়াবে, গাড়ি সরবে না। তুমি হাত দেখাও, বলবো কোনো সমস্যা আছে? এখানে যত পুলিশ আছে। মিন্টু মিয়া সে খুন হয়েছে, তার পরিবারের আশঙ্কা। এই শীতলকুচি থানা জবে থেকে তার ডেড বডি পাওয়া গেছে, অভিযোগ নেয়নি। কিভাবে কি পোস্টমর্টম হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কালকে সারাদিন আমাদেরকে উকিল, আমাদের কমরেডরা তাদের সঙ্গে থেকে ফিরে যখন গেছে, যখন আমরা তদারকি শুরু করেছি, তখন অভিযোগ নিয়েছে। একই জায়গাতে একটা পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে থাকে, মারা গেছে 3 তলা থেকে পড়ে। তার পরিবারের দাবি, তার পরিবারের অভিযোগ যে তাদের সঙ্গে কোনো রকমের, যারা নিয়ে গেছে, যাদের সঙ্গে কাজ করত, তারা কেউ ফোন ধরছেন না, কিচ্ছু করছেন না। অসহায় মা বাবা একটা লাশের জন্য বাড়ির উঠোনে বসে অপেক্ষা করছে। আমরা এই দুটো কাজ থেকে এখন বেরিয়ে এসআইআর এ লাখ লাখ মানুষের নাম বাদ আছে, চাষিদের সমস্যা, সেই সব কিছু নিয়ে আমাদের আজকে ডিএম ঘেরাও আছে, ডিএম এর কাছে ডেপুটেশন আছে আজকে। তার মাঝখানে বিজেপির এই অসভ্যতামি, আর পশ্চিমবঙ্গে একে আইনের শাসন বলে। কালীঘাট তৃণমূলের ছাত্র যুবদের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে আগামীকাল কালীঘাট তৃণমূলের মিছিলের অনুমতি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে পারবে কালীঘাট তৃণমূলের ছাত্র যুব সংগঠন, কিন্তু এক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, প্রথমে পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি, তারপরে আদালতের দ্বারস্থ হলো তারা, তারপর শর্ত বেঁধে দিয়ে অনুমতি দিল আদালত। কি বলা হলো সেই অনুমতিতে?
দেখো, প্রথমত এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু রুট খানিকটা পরিবর্তন করা হয়েছে। প্রস্তাবিত যে রুট ছিল সেটা ছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত, কিন্তু কলকাতা হাইকোর্ট ঠিক করেছে যে এই যে রুট রয়েছে সেই রুট বালিগঞ্জ ফাঁড়ি থেকে আপাততভাবে হাজিরা মোড় পর্যন্ত হবে। তবে প্রথমত রুট পরিবর্তন করা হয়েছে, দ্বিতীয়ত এই মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কলকাতা হাইকোর্ট 2:30 থেকে 4:30 পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট বলেছে যে এই মিছিলের সর্বাধিক 1000 কর্মী সমর্থক নিয়ে এই মিছিল করতে হবে। কোনো রকম লাউড স্পিকার ইউজ করা চলবে না, হ্যান্ড মাইক বা হ্যান্ড স্পিকার দিয়ে কিন্তু গোটা মিছিলে পরিচালনার কাজ করতে হবে। তার পাশাপাশি যে হাজিরা রোড রয়েছে তার একদিকে গাড়ি চলাচলের বন্দোবস্ত করতে হবে। এই নির্দেশও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে তৃণমূল কালীঘাট তৃণমূলের ছাত্র যুবকে এই মিছিল করার অনুমতি দিয়েছে, এবং তার পাশাপাশি যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয় সেই জন্য পুলিশ কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত শর্ত সাপেক্ষে আগামীকাল কালীঘাট তৃণমূলের ছাত্র যুবদের নির্দেশ দিয়েছে মিছিল করতে কলকাতা হাইকোর্ট। বেশ কিছু শর্ত এক্ষেত্রে বেঁধে দিয়েছে। এইটা বলা হয়েছে যে সর্বোচ্চ 1000-এর বেশি লোক নিয়ে এই মিছিল করা যাবে না। যে রুটের প্রস্তাব ছিল সেই প্রস্তাবিত রুটেও বদল এনেছে কলকাতা হাইকোর্ট। কালীঘাট তৃণমূলকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে এবং এই কথা বলেছে আদালত যে সম্পূর্ণ বন্ধ করা যাবে না রাস্তা, একদিক দিয়ে যেন গাড়ি চলে। ব্যবহার করা যাবে না লাউডস্পিকার, ব্যবহার করতে হবে হ্যান্ড মাইক। শব্দবিধি মেনে কালীঘাট তৃণমূলের মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তারই মধ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট এই কথা বলেছে, আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোচবিহারে মিছিল করতে বর্তমান মুখ্যমন্ত্রীকে মামলা করতে হয়েছিল, অনুমতি দিয়েছিল হাইকোর্ট বলে মন্তব্য করেছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌভিক, যেখানে পুরনো দিনের কথা, অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন মিছিল করার জন্য যে অনুমতি নিতে হয়েছিল সেই প্রসঙ্গেরও অবতারণা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে আজকে মাননীয় বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে কথোপকথন হয়। এই কথোপকথনের সময় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে তার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে কোচবিহারে একটি মহামিছিল করতে হবে। এই মর্মে বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে মামলা করতে হয়েছিল, এবং তাকে মামলা করে কলকাতা হাইকোর্ট থেকে সেই অনুমতি জোগাড় করে তারপর তিনি মিছিল করতে পেরেছিলেন। এবং এর প্রেক্ষিতে আইনজীবীরা বলেন যে প্রায় 140টি মামলা বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে করতে হয়েছিল। তার কারণ সেই সময় পুলিশের তরফ থেকে তার কোনো রকম কর্মসূচি এবং মিছিলের অনুমতি দেওয়া হচ্ছিল না। ফলে বুঝতেই পারছে যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে সব মিলিয়ে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কালীঘাটপন্থী তৃণমূলের ছাত্রীকে এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে, যেই মিছিল আগামীকাল দুপুর 2:30 থেকে বেলা 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক। মিছিলের ব্যাপারটা ছিল যেটা যুব তৃণমূল কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদ যেটা মিছিলের জন্য পারমিশন চেয়েছিল আগামীকাল, সেটা রিজেক্ট করেছিল। এর আগের সপ্তাহ রিজেক্ট করেছিল। সেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অর্ডার দিচ্ছে এখন, যে বললো যে বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি টু হাজরা মোড় পর্যন্ত মিছিলের পারমিশন দিয়েছে আগামীকাল যে মিছিলটা আছে 2:30 থেকে 4:30। এর আগে ছিল ওই অ্যাপ্লিকেশনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ঘুরে ল্যান্সডাউন মার্কেট, সেটার জায়গায় বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের পারমিশন দিয়েছে। লোক সংখ্যাটা বলছে বোধহয় 1000 হবে, এটা লোক সংখ্যা লিমিট করে দিয়েছে। যেমন থাকে রাস্তার একধার দিয়ে যাবে এটসেট্রা সেগুলো বলে দিয়েছে। ডিজে মামলায় আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিশে সারাদিন মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষা কবচ দিয়েছিল। শর্ত ভঙ্গ করে থাকলে আবেদন দাখিল করুন, রাজ্যকে বার্তা কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে তো রক্ষা কবচ দেওয়া আছে, অসুবিধাটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেছে আদালত। কণ্ঠস্বরে নমুনা দিতে প্রস্তুত কি নন? অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেছে হাইকোর্ট।
কাল কণ্ঠস্বরে নমুনা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় নোটিশ নিম্ন আদালতের। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। কিন্তু নোটিশ কেন দেওয়া হচ্ছে, কেন কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করার জন্য পুলিশের তরফে নোটিশ পাঠানো হচ্ছে, কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এবার নরেন্দ্রপুর থেকে এক নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ উঠল। দেশপ্রিয় পার্ক থেকে উদ্ধার করা হয় নাবালক ও তার বাবাকে। এই দেশপ্রিয় পার্কের মনোহরপুকুর রোডে বিজেপির পার্টি অফিস থেকে তাদের উদ্ধার করা হয়। অপহরণের পর মুক্তিপঞ্চে ফোন আসে বলে দাবি করেছে পরিবার। পুলিশে অভিযোগ দায়েরের পর নাবালক ও তার বাবাকে উদ্ধার করা হয়। এখানে নির্বাচনের সময় দলীয় পতাকা, চেয়ার রাখা থাকে। কিভাবে নাবালক ও তার বাবা এখানে এলেন তা জানা নেই। হয়তো পার্টি অফিসের ডুপ্লিকেট চাবি বানিয়ে কেউ ঢুকিয়েছে, এমনটা দাবি করছেন স্থানীয় বিজেপি কর্মী। নরেন্দ্রপুর এলাকা থেকে বাবা ও ছেলেকে অপহরণ করে মনোহরপুকুর রোডে নিয়ে এসে একেবারে আটকে রাখার অভিযোগ। এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে জায়গা দেখা যাচ্ছে, এই শাটার নামানো অবস্থায় রয়েছে, এর ভেতরে একেবারে বাবা ও ছেলেকে, নাবালক ছেলে 17 বছরের এবং মনোহরপুকুর রোডের এই যে জায়গায় নরেন্দ্রপুরের বাসিন্দা এক ব্যক্তিকে এখানে জোর করে নিয়ে এসে আটকে রাখার অভিযোগ 24 ঘন্টার ধরে, এবং মারধর করারও অভিযোগ। এবং এই যে জায়গাটা, সেটা হচ্ছে মনোহরপুকুর রোডে স্থানীয় বিজেপির অফিস বলে পরিচিত। বিজেপির কর্মীরা বলছেন এটা হচ্ছে নির্বাচনের সময় তারা ব্যবহার করতেন, এবং এখানে বিভিন্ন রকম যে পতাকা, চেয়ার, এই সমস্ত কিছু রাখা থাকতো। এবং এই অফিসের মধ্যে একেবারে আটকে রাখার অভিযোগ। এবং পুলিশের কাছে যখন অভিযোগ দায়ের হয়, যে বিষয়ে অভিযোগ করছে যে 17 বছরের ওই যে নাবালক, তার মায়ের কাছে প্রথমে ফোন যায় এখান থেকে, এবং ফোন করে বলা হয় যে 5 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে, তবে হচ্ছে এখান থেকে তাদেরকে ছাড়া হবে। সেই সময় পুলিশের কাছে দ্বারস্থ হয় নাবালকের পরিবার, এবং তার পরবর্তীকালে তারা পুলিশকে জানাবার পর পুলিশ আসে, এমনকি সেই টাকা নিয়ে আসছে, সেই টোপ দেয়, এবং টোপ দেওয়ার পর রবীন্দ্র সরোবর থানা এলাকার এই যে জায়গা, সেখানে নরেন্দ্রপুর থানা পুলিশ হানা দেয়। হানা দেওয়ার পর এখান থেকে কিন্তু দেখা যায় যে শাটার খুলে যখন পুলিশ দেখতে পায় যে ভেতরে বাবা ও ছেলেকে আটকে রাখা হয়েছে, এখান থেকে উদ্ধার হয়, এবং ইতিমধ্যে 3 জনকে এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে। বিজেপির কর্মীরা যে বিষয়টা বলছেন যে এখানে হচ্ছে ভোটের সময় তারা তাদের পতাকা, চেয়ার, এই সমস্ত কিছু রাখা থাকতো, এবং সেই সময় এই অফিস হিসেবে ব্যবহার করা হতো। এবং এখানে কিভাবে এই 3 জন অ্যাক্সেস নিল, তারা কারা সেই সম্পর্কে বিজেপির দাবি তারা কোনো কিছু জানে না। সেই বিষয়ে তারা বলছেন যে কিভাবে তারা অ্যাক্সেস পেলো, ভেতরে ঢুকলো, সেই বিষয়ে জানা নেই। পুলিশ ইতিমধ্যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের 3 জনকে গ্রেপ্তার করেছে, এবং উদ্ধার করেছে নাবালক ওই কিশোর এবং তার বাবাকে। যেমনটা জানা যাচ্ছে যে 5 লক্ষ টাকা মুক্তিপণ, এবং সেই মুক্তিপণ চেয়ে অপহরণ এবং তার পরবর্তীকালে এখানে জোর করে আটকে রাখার অভিযোগ। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এটা পার্টি অফিস বলে তো যাওয়া ছিল না কখনোই। এখানটা তো ওয়্যার হাউস, যতদূর জানা আছে এখানে পতাকা, চেয়ার, টেবিল এইসবই রাখা হতো। তো এখানে কোথা থেকে এই ব্যাপারগুলো উঠে এলো, এগুলো তো আমরা আশ্চর্য একদমই। কারণ এরকম এই পাড়াতে আমি তো এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ 46 ইয়ার্স, এরকম কোনোদিনও কখনো শুনিনি।
এরা তো এখানকার মানে বকাটে ছেলে, এখানে এরা কোনো পার্টি পলিটিক্সে কোনোদিনই যুক্ত ছিল বলে মনে হয় না। সেটা এখন বলাটা মুশকিল, হয়তো ভেঙে ঢুকেছে বা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, কিভাবে করেছে সেটা বলা খুবই মুশকিল। না, বিজেপির তো এরা সংগঠনের কেউই নয়, কোনোদিনই ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।